আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো চলে আসলাম আজকে থেকেই আমরা একটা নতুন কোর্স চালু করতে যাচ্ছি। এটাকে কোর্স বললে ভুল হবে। আসলে আমরা নিজেরা কিছু প্রশ্ন সলভিং করব এবং কিছু শিখব। আসলে আমার উদ্দেশ্যটা আপনাকে শেখানো না, আমার নিজের শেখা এবং সেই সাথে নিজেকে যাচাই করা। সো যারা প্রিয় স্বপ্ন প্রত্যাশী আছেন, যারা স্বপ্ন দেখেন নিজেকে বর্তমান যুগে চাকরির বাজারে একটা ভালো পজিশনে দেখতে, তাহলে বলবো যে আমাদের চ্যানেলের সাথে থাকেন। অন্তত আমি আপনাকে কিছু শেখাতে পারবো না, বাট আমি এবং আপনি দুজন মিলায় কিছু শিখব, আশা করা যায়। আর আশা করি ভালো কিছুই হবে। সো সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে মূলত আমরা কথা বলবো বাংলা সাহিত্য নিয়ে, অর্থাৎ বাংলা সাহিত্য কি, বাংলা সাহিত্য কিভাবে আসছে, বাংলা সাহিত্যর কয়টি যুগ ছিল, সেসব বিষয় নিয়ে। অলরেডি যারা জানেন তারা তাদের ক্ষেত্রে বলবো যে স্কিপ করে যেতে পারেন। আর যদি মনে করেন যে 2-4 মিনিটের বিষয় একটু রিভাইজ করে নেবেন, তাহলে করতে পারেন। বাংলা ভাষার উদ্ভব, এটা নিয়ে অন্য একদিন কথা বলা যাবে। আজকে আমরা মূলত কথা বলবো বা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে বাংলা সাহিত্য, অর্থাৎ বাংলা সাহিত্য যুগ। সো বাংলা সাহিত্যের যুগগুলা কি, চলুন একটু দেখে নেই। যে বাংলা সাহিত্যের যুগের মধ্যে পড়ে যে বাংলা সাহিত্যকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। এটা আপনারা অনেকেই জানেন যে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা হয়, তিনটি ভাগে ভাগ করা হয়। সো এই তিনটি ভাগকে অর্থাৎ তিনটি যুগকে, প্রথম যুগকে বলা হয় প্রাচীন যুগ, যেটা শুরু হয়েছিল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই যে প্রায় 550 বছর, এখানে এই 550 বছর সময়কাল এটা বলেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সো এখন এটা প্রশ্ন আসতে পারে বা অনেক বিশেষে এসেছিল যে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ সপ্তম থেকে দশম শতক পর্যন্ত যে সময়কালটা, এই সময়কালটা ছিল হচ্ছে আমাদের মেনলি প্রাচীন যুগ, যেটা সেটা। সো এটা কে বলেছেন? এটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটা একটু মাথায় রাখবেন। আর মধ্যযুগ, যেটা মধ্যযুগের কথা বলা হয়েছে মূলত 1201 থেকে। এখন এটা মনে রাখবেন কিভাবে? আপনি যদি প্রাচীন যুগটা মনে রাখতে পারেন যে 650 থেকে 1200, আর যেহেতু 1200-তে এটা শেষ হয়ে গেছে, সেহেতু 1201 থেকে শুরু হয়ে আবার 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এটাকে বলা হচ্ছে মধ্যযুগ। আর এই মধ্যযুগটা শুরু হয়েছে 11 থেকে অর্থাৎ 18 শতক পর্যন্ত। এটাকে বলা হয় একাদশ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত। তারপরে এখন বেসিক্যালি বুঝে গেছেন যে এই যে 1800-তে শেষ হয়ে গেছে, এই 1800-তে শেষ হওয়ার পরে অর্থাৎ 1801 থেকে আবার আধুনিক যুগের যাত্রা শুরু হয়, যেটা বর্তমান পর্যন্ত চলমান। এটাকে বলা হয় 19 শতক থেকে, যেহেতু 18 শতকের একটা শেষ হয়েছে, সেই জন্য 19 শতক থেকে বর্তমান পর্যন্ত এটা হচ্ছে আমাদের আধুনিক যুগ। এই ছিল বাংলা সাহিত্যর মূলত যে তিনটি যুগ, সেই তিনটি যুগ। এর মধ্যেও যে মধ্যযুগ আছে, মধ্যযুগের 150 বছরকে বলা হয় অন্ধকারের যুগ। এই যে 150 বছরকে বলা হয় অন্ধকারের যুগ, এই 150 বছরটা ছিল মধ্যযুগের প্রথমের দিকে। যেমন 1201 থেকে 1350, এই 150 বছর। এই সময়ে আগের যে কয়েকটা লেখা পাওয়া যেত, যে কয়েকটা গল্প উপন্যাস বা কবিতা পাওয়া যেত, সেই কয়টাই ছিল। এর বাইরে আর বেশি কিছু পাওয়া যাইতো না, বা কোনো কিছু লেখা হয়নি এমনটাই দাবি করা হয়। সেই দাবির ভিত্তিতে এটাকে বলা হয় অন্ধকারের যুগ। কারণ এখানে কোনো নতুন সাহিত্যের নির্দেশনা পাওয়া যায় নাই বা খুঁজে পাওয়া যায়নি, এমনটা বোঝাইছে। এই অন্ধকার যুগে, অর্থাৎ সেই সময়ে আমরা যদি লক্ষ্য করি, চারটা লেখা পাওয়া যায় সেই সময়কার। একটা হচ্ছে প্রকৃত পিঙ্গল, যেটা হচ্ছে অন্ধকার যুগের প্রথম নির্দেশন। প্রকৃত পিঙ্গল, যেটা শ্রীহর্ষ কর্তৃক রচিত প্রাকৃত ভাষার একটা গীতি কবিতা। এটা কি কবিতা? গীতি কবিতা। এখান থেকে কিভাবে প্রশ্ন হইতে পারে একটু দেখেন। বলা হইতে পারে যে অন্ধকার যুগের প্রথম যে লেখা, সেই লেখাটির নাম কি? এটাকে আমরা বলবো প্রাকৃত পিঙ্গল। এটা হচ্ছে একটু মনে রাখবেন।
আর অন্ধকার যুগের প্রথম নির্দেশনা হচ্ছে এটা। আর এটা রচনা করেছিলেন শ্রীহর্ষ কর্তৃক, অর্থাৎ শ্রীহর্ষ কর্তৃক রচিত হয়েছিল। এটা ছিল মূলত প্রকৃত ভাষা অর্থাৎ প্রাকৃত ভাষার একটা গীতি কবিতা। তারপরে যদি দ্বিতীয় লেখাটি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এটা হচ্ছে শূন্য পুরাণ। শূন্য পুরাণ নাম শুনে বুঝতে পারছেন, শূন্য পুরাণটা একটা হিন্দুদের যে ধর্ম অর্থাৎ ধর্ম গ্রন্থ, যেমন আমরা মুসলমানরা কোরআন পড়ি, যেটাকে আমরা ধর্ম হিসেবে মানি, ঠিক সেই সময় অর্থাৎ অন্ধকার যুগ যেটাকে বলা হয়, অর্থাৎ মধ্যযুগের প্রথমের দিকে শূন্য পুরাণটা রামায় পণ্ডিত রচিত একটা শাস্ত্র গ্রন্থ ছিল, যেটার নাম হচ্ছে শূন্য পুরাণ। সো এটা লিখেছেন কে? রামাই পণ্ডিত। এটা একটু মাথায় রাখবেন যে শূন্য পুরাণ কার লেখা, এটা প্রশ্ন এসেছিল বিগততে, সো এটা একটু মাথায় রাখবেন। আর এই শূন্য পুরাণ যদি বলা হয়, শূন্য পুরাণে কয়েকটি অধ্যায় আছে, আর এটি হচ্ছে একটি ধর্ম পূজার গ্রন্থ, যেটাকে বলেছিলাম আগে যে ধর্ম যে বিষয়। আর এই শূন্য পুরাণের মধ্যে পাই আমরা গদ্য পাই এবং পদ্য পাই। এই গদ্য পদ্যর মিশ্রণকে আবার বলা হয় চম্পুক কাব্য। এটা একটু মাথায় রাখবেন যে চম্পুক কাব্য কাকে বলা হয়। তাহলে আমরা বলতে পারবো যে শূন্য পুরাণের যে পদ্য এবং গদ্যর মিশ্রিত কাব্যগ্রন্থ, সেটাকে বলা হয় চম্পুক কাব্য। এটা একটু মাথায় রাখবেন। এই যে শূন্য পুরাণ, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এখানে দেখেন যে নিরঞ্জনের উন্মা, নিরঞ্জনের উন্মাটা কি? এখানে বলা হয়েছে কালিমা জালাল বা নিরঞ্জনের উন্মা হচ্ছে শূন্য পুরাণের অন্তর্গত একটি গীতি কবিতা। এটা একটা প্রশ্ন হইতে পারে যে নিরঞ্জনের উন্মা এটা হচ্ছে কোথায় থেকে নেওয়া হয়েছে। এটা আমরা বলবো যে শূন্য পুরাণ থেকে নেওয়া হয়েছে। এটা শূন্য পুরাণের কি সাহিত্য, উপন্যাস, কবিতা? সো গীতি কবিতা কোনটা? এটা হবে হচ্ছে একটা কবিতা। সো এটা মাথায় রাখতে হবে আমাদের। সো এটা যদি মাথায় না রাখি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তারপরে দেখেন শেখ সুবোধয়, এটা হচ্ছে আমাদের সর্বশেষ যে চারটার লেখা পাই, সে লেখার মধ্যে এটা একটা ছিল, শেখ সুবোধয়। এটা হচ্ছে রাজা লক্ষণ সেন, রাজা লক্ষণ সেনের সভাকবি ধলাইর্য মিশ্র কর্তৃক সংস্কৃত ভাষার একটা রচিত। অর্থাৎ এই যে শেখ সুবোধয়, এটা মূলত লিখেছিল রাজা লক্ষণ সেনের সভাকবি। সো এটা কে লিখেছিলেন প্রশ্ন হতে পারে, রাজা লক্ষণ সেনের সভাপতি। আর যদি বলা হয় যে রাজা লক্ষণ সেনের সভাপতির সভাকবির নাম কি, সেটা বলতে পারেন যে হলাইর্য। সো হলাইর্য মিশ্র ইনি ছিলেন হচ্ছে সংস্কৃত ভাষার লেখক, অর্থাৎ সংস্কৃত ভাষায় ইনি লিখেছিলেন। সো এই ছিল হচ্ছে অন্ধকার যুগের যে চারটা লেখা যেটা আমরা পাই, সেই চারটা লেখা। সো এই চারটা লেখা একটু মাথায় রাখতে হবে, কারণ এটা ব্যাক টু ব্যাক অনেক পরীক্ষা আসছিল, আর আশা করি আসবে। নট অনলি বিসিএস বাট অলসো মানে সবগুলো পরীক্ষাতে আসবে, বিভিন্ন চাকরি পরীক্ষাতেও এটা কমন পাইতে পারেন বলে ধারণা করছি। তারপরে যদি আমরা আরেকটা ইম্পর্টেন্ট নোট ফলো করি, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের শ্রী চৈতন্যদেবের প্রভাবের ভিত্তিতে মধ্যযুগকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। দেখেন এই যে মধ্যযুগে, তার মানে অনেকগুলা ঘটনা ঘটে গেছে। প্রথমত আমরা মধ্যযুগের প্রথম 150 বছর পাইলাম, যে 150 বছরে আসলে কোনো কবিতা বা কোনো কিছু নতুন লেখালেখি করা হয় নাই, এবং পুরনো চারটা আমরা সেখানে লেখা পাই, যেগুলোর মধ্যে একটা হচ্ছে প্রকৃত পৈঙ্গল, আরেকটা পাইলাম আমরা হচ্ছে রামায় পুরাণ আর বা শূন্য পুরাণ যেটাকে বলি, আরেকটা পাইলাম হচ্ছে আমরা নিরঞ্জনের উন্মা, একটা বললাম শেখ সুবোধয়। এই যে এই কয়টা। তারপরে আবার এই যে মধ্যযুগকে শ্রী চৈতন্য দেবের প্রভাব ছিল, প্রভাবে এটাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। কয়টি হবে? তিনটি ভাগে। এখন প্রশ্ন হইতে পারে যে বাংলা সাহিত্যর মধ্যযুগকে শ্রী চৈতন্য দেবের প্রভাবে কয়টি ভাগে ভাগ করা হয়? এটা মূলত তিনটি ভাগে। একটা হচ্ছে অর্থাৎ প্রাক চৈতন্য যুগ, যেটা হচ্ছে 1201 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে এটা একটা প্রশ্ন হতে পারে যে প্রাক চৈতন্য যুগ কাকে বলা হয়, বা কাকে বলা হয় না আসলে, প্রাক চৈতন্য যুগ কত সাল থেকে কত সাল? অপশন থাকতে পারে 1300 থেকে 1500, 1600 থেকে 1500, 1201 থেকে 1500, অথবা 1200 থেকে 1500। মাথায় রাখবেন এক কথাটা উল্লেখ থাকতে হবে। তারপরে চলে আসি দ্বিতীয়ত যে যুগ, সেটা হচ্ছে চৈতন্য যুগ, অর্থাৎ প্রাচীন চৈতন্য যুগ থেকে এবার চৈতন্য যুগে চলে আসছে। এটা ছিল যেহেতু ওটা প্রাক চৈতন্য ছিল আমাদের 1500, সেই জন্য এখানে আমরা এটা 1501 থেকে 1600, অর্থাৎ 100 বছরের একটা খেলা ছিল এখানে। তারপরে যখন আমরা চৈতন্য যুগ শেষ করলাম, তারপরে চৈতন্য পরবর্তী যে যুগটা ছিল সেটা হচ্ছে 1601 থেকে আবার 1800। দেখেন 1800-র মধ্যেই কিন্তু এটা কভার করে ফেলছে মেনলি। সো এখানে মতান্তর রয়েছে, যেমন অনেকেরই মতে
এটা 1701 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, কিন্তু 1800টা এটা পাল্টানোর কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? কারণ 1801 থেকে আমরা বর্তমান পর্যন্ত যেটা পড়ি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে আধুনিক যুগ। এই জন্য এই যে আমাদের যে চৈতন্য পরবর্তী যুগটা আমরা পার করলাম, এই যুগটা পার করার পরে মেইনলি আধুনিক যুগের যে সূচনা সেটা শুরু হয়ে যায়। চলেন দেখি আধুনিক যুগটা কিভাবে আসে। বাংলা সাহিত্যের অর্থাৎ বাংলা সাহিত্যে আধুনিক যুগ নিয়ে মতপার্থক্য থাকলেও 1760 খ্রিস্টাব্দে ভরতচন্দ্র রায়গুণাগারের মৃত্যুর পরেই মূলত বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূত্রপাত সূচনা হয় বা মতান্তর প্রকাশ হয় বা মতামতটা চলে আসে। তাহলে এখন এটা প্রশ্ন হইতে পারে যে কত খ্রিস্টাব্দে কার মৃত্যুর পরে? এখানে কিন্তু ভরতচন্দ্র রায়গুণাকারের মৃত্যু যেটা সেটা হচ্ছে 1760। এটা একটু মাথায় রাখবেন যে 1760টা হচ্ছে কে ভরতচন্দ্র রায়গুণাকারের মৃত্যু। আর এই ভরতচন্দ্র রায়গুণাকারের মৃত্যুর ফলেই আমাদের বাংলা সাহিত্যের যে নতুন একটা যুগ সেটা চলে আসে বা আধুনিক যুগটা চলে আসে। কারণ ভরতচন্দ্র রায়গুণাকারের পরে মধ্যযুগে আর কেউ লেখালেখির মতো ছিলেন না, এই জন্য এটা শুরু হয়ে যায়। তারপর দেখেন যে আধুনিক যুগকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছিল। এই আধুনিক যুগকেও দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রথম পর্যায়টা শুরু হয় 1801 থেকে 1860, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 60 বছর। এই 60 বছর ছিল হচ্ছে আমাদের প্রথম যে পর্যায়ে, আধুনিক যুগের প্রথম পর্যায়ে। এখন প্রশ্ন হইতে পারে যে আধুনিক যুগকে কয় ভাগে ভাগ করা যায়? আধুনিক যুগকে মেইনলি হচ্ছে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। এই দুই ভাগে ভাগ করার বিষয়টা কই থেকে চলে আসছে? এই যে দেখেন, একটা হচ্ছে প্রথম পর্যায়, সেটা হচ্ছে 1801 থেকে 1860, অর্থাৎ এখানে একটা 60 বছরের একটা ঘটনা আছে। তারপর দ্বিতীয় যে পর্যায়টা আমরা দেখতে পাই সেটা হচ্ছে 1861, যেহেতু এটা 1860 শেষ হয়েছে এই জন্য এটা আবার শুরু হয়েছে কত থেকে? 1861 থেকে শুরু হয়েছে এটা। 1861 থেকে বর্তমান পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত যে ভিডিওটা দেখছেন, এখনো যদি আপনি কোনো লেখক পান বা আপনি নিজে কোনো লেখা উপস্থাপন করেন, সেটা যদি আন্তর্জাতিক বাজার দখল করতে পারে বা ভালো একটা পজিশনে আসতে পারে, তাহলে আপনিও একজন লেখক হয়ে গেলেন। তার মানে আপনিও বর্তমান লেখকদের মধ্যে একজন। সো এই জন্য বর্তমান পর্যন্ত, এই বর্তমানটা যতদিন পৃথিবী থাকবে ততদিন চলতে থাকবে। এটা হচ্ছে একটা ঘটনা। আর এই যে প্রাচীন যুগটা ছিল মূলত কত থেকে? 650 থেকে 1200, যদিও এটা আমরা গ্রহণ করে থাকি। সো এটা যে মতান্তর আছে সেই বিরোধটাই আমরা এখানে আলোচনা করব। দেখেন, ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্য প্রাচীন যুগটা শুরু হয় মূলত 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, যেটাকে বলা হয় সপ্তম শতাব্দী থেকে দশম শতাব্দী বা 12 শতাব্দী পর্যন্ত। প্রায় এখানে 550 বছরের একটা যুগ ছিল। এবং এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এগেইনস্টে আবার ডক্টর মোহাম্মদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি আবার বলেন যে বাংলা সাহিত্যটা শুরু হয় মূলত 950 থেকে শুরু করে 1200 পর্যন্ত, অর্থাৎ 1200 পর্যন্ত যে ছিল এটা দুইজনই সত্যি কথাটাই বলছে। অর্থাৎ এখানেও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে 1200, এখানে ডক্টর সুনীতি কুমারও বলেছে 1200। তিনি বলেছেন যে দশম শতাব্দী থেকে, আর এখানে বলছে 12 শতাব্দী, অর্থাৎ 7 থেকে 12, এখানে শুরু হয়েছে দশম থেকে 12, তার মানে এই 12 শতাব্দী এখানে ঠিক আছে। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এখানে যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এটা মূলত 250 বছরের। কত বছরের? প্রায় 250 বছরের। তাহলে এখান থেকে প্রায় 250 বছর, অর্থাৎ 250 বছর নাই হয়ে গেছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। সো এটা একটু মাথায় রাখবো যে কে কত বলে গেছে। আর হচ্ছে সুকুমার সেনের মতে দশম থেকে চতুর্দশ, অর্থাৎ 10 থেকে 14, কত? 14, এই 14 পর্যন্ত হচ্ছে বাংলা সাহিত্য, যদিও এগুলা খুব একটা ধরা হয় না। আর এই যে প্রাচীন যুগে যে সাহিত্যকর্মগুলো আমরা পাই, এই সাহিত্যকর্মগুলো আসলে কি কেন্দ্রিক ছিল এটা একটু জেনে নেওয়া দরকার। প্রাচীন যুগের যে সাহিত্যগুলো ছিল তার বৈশিষ্ট্য, অর্থাৎ প্রথম যে প্রাচীন যুগের সাহিত্যগুলো পাওয়া যেত সেটা ছিল ব্যক্তির কেন্দ্রিক এবং ধর্ম নির্ভরতা। মানে সেখানে ধর্মের কথা বলা হতো আর ব্যক্তিগত যে ব্যক্তির কথা বলা হতো, ব্যক্তি সত্তার কথা বলা হতো। আর মধ্যযুগটা একটু ডিফারেন্ট। মধ্যযুগে আমরা পাই পদ্যরীতি, তারপর হচ্ছে ধর্মকেন্দ্রিক, আর বেশি সপ্তাহে যেটা ছিল সেটা হচ্ছে দেবদেবীর প্রাধান্য। অর্থাৎ যত আমরা দেবদেবী, অর্থাৎ মহাভারত, রামায়ণ,
তারপর হচ্ছে বিভিন্ন গীতা, বৈষ্ণব পদাবলী, মহাভারত, এই সবগুলা কিন্তু আমাদের মধ্যযুগীয় উপন্যাস বা সাহিত্য। আর আধুনিক সাহিত্যের কথা যদি বলি, এটা হচ্ছে মানব প্রধান, অর্থাৎ মানুষদেরকে টার্গেট করে বেশি এটাকে প্রাধান্য দেওয়া হয়। যেমন আপনি যদি বর্তমানে রবীন্দ্র পড়েন, যদি রবীন্দ্র পড়েন আপনি, তাহলে আপনি জানবেন যে এখন যে বর্তমানে রবি ঠাকুরের যে লেখাগুলো, এগুলা কিন্তু সম্পূর্ণ মানব কেন্দ্রিক, অর্থাৎ মানুষের যৌতুক প্রথা বা মানুষকে ঠকানোর বিষয়গুলো এগুলা। আর যদি কাজী নজরুল পড়েন, সেম, সেখানে মানুষের কথা বলা আছে। মাইকেল মধুসূদন দত্ত পড়েন, সেটাও একই। বঙ্কিম পড়েন, সেটাও প্রায় সেম। সো এই লেখাগুলো আমরা যদি একটু দেখি অ্যাট এ গ্লান্স, তাহলে দেখবো যে সেগুলো ব্যক্তিকেন্দ্রিক, সেগুলো হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। সো এই হচ্ছে আজকে আমাদের টোটাল আলোচনা। সো এটা নেওয়া হয়েছে বিদ্যাবাড়ির যে বিসিএস ডাইজেস্ট প্লাস বই, বিসিএস ডাইজেস্ট প্লাস, এখান থেকে কভার করা হয়েছে টপিকটা। যদি কারো কাছে বই থাকে তাহলে মিলায় নিতে পারেন ক্লাসটা রেকর্ড অনুযায়ী। আর বইটা মোটামুটি ভালো বলবো, তথ্যগুলো অনেক সুন্দরভাবে সাজানো। যদি কেউ মনে করেন যে একটা সেকেন্ডারি বই রাখবেন আপনার কাছে, তাহলে এটা রাখতে পারেন। আই উইল সাজেস্ট ইউ। সো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, এবং সেই সাথে বাংলা, ইংরেজি, অঙ্ক সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যদি মনে করেন যে কিছু একটা হেল্প হবে আপনার, তাহলে এটা আপনাদের সাথে চ্যানেলটাকে রাখতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। সো আপনার স্বপ্ন পূরণ হোক, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।